হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে ২০০৫ সালের একটা সুপার হিট, ইনফ্যাক্ট ব্লকবাস্টার সিনেমা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে চিতা। ইয়েস। তো এখানে ডিরেক্টর ছিল টি.এল.পি. প্রসাদ এবং এই সিনেমাতে মেইন লিড অ্যাক্টর হিসেবে আমরা দেখতে পেয়েছিলাম মিঠুন দাকে, এবং তার অপোজিটে রম্ভা ছিল, তার বোনের চরিত্রে উষশ্রী ছিল, এবং ভিলেনের চরিত্রে এক গাদা লম্বা ভিলেন ছিল অ্যাকচুয়ালি, বিপ্লব চ্যাটার্জি থেকে শুরু করে ভরত কল, কৌশিক ব্যানার্জি। এছাড়া সাপোর্টিং রোলে শুভাশিস দা, এন.কে সলিল, যে কিনা এই সিনেমার স্ক্রিপ্টও লিখেছে আর কি, কো স্ক্রিপ্ট রাইটার ছিলেন। এছাড়া আরও অনেক আছে, শান্তনা বোস মায়ের চরিত্রে ছিলেন। তো সমস্ত কিছু মিলিয়ে একটা বেশ বড় লম্বা স্টারকাস্টই আছে। রাজেশ শর্মাকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ, ছোট বাট গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা দেখতে পারি মিঠুন চক্রবর্তীর বাবার ক্যারেক্টারে। তো এই হচ্ছে ওভারঅল কাস্টিং। এবার বলছি যে সিনেমাটার গল্পটা না আজও এখনও যদি আমরা দেখি, তাহলে দেখবো যে এখনও মানে হয়তো এই সিনেমাটা রিলিজ করলে অনেকে দেখতে যেত। তার কারণ হচ্ছে এই যে এই গল্পটার ওপর অনেক সিনেমা হয়েছে। মানে ধরো তোমার বাবাকে খুন করে দেওয়া হয়েছে, এবার তুমি একটা রিভেঞ্জ নিচ্ছ। এবার শুনে মনে হচ্ছে যে এই তো নর্মাল প্লট, কিন্তু এই প্লটটাকে কাজে লাগিয়ে কিন্তু এখনও জাস্ট প্রেজেন্টেশনটাকে, বলে না যে ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, এই জিনিসটাকে, যে রিভেঞ্জ যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটাকে কাজে লাগিয়ে কিন্তু এখনও অনেক সিনেমা হয়। এবং এখানে শুধু বাবা না, তার সাথে সাথে তার বড় দিদি, মিঠুনের বড় দিদিও খুন হয়। তো এই খুনের বদলা নেয়। এবার দেখো কীভাবে লেয়ারিং করা হয়েছে গল্পটাতে। শুরুতেই দেখতে পাচ্ছি বিপ্লব চ্যাটার্জি থানা থেকে ৩ জন কয়েদিকে বলছে ১ ঘন্টা সময় দিলাম, কাজ করে আবার ব্যাক টু জেল। তো এই ১ ঘন্টার মধ্যে সে গিয়ে রাজেশ শর্মাকে, রাজেশ শর্মার বড় মেয়েকে মানে মিঠুন চক্রবর্তীর বাবা এবং দিদিকে খুন করে তারা আবার জেলের ভেতরে ঢুকে আসে। তো তাদের ফ্যামিলি যখন কমপ্লেন করতে আসে পুলিশ স্টেশনে, তখন দেখে তো এরা তো সবাই জেলে। এদিকে মাঝখানে ১ ঘন্টার জন্য তারা বেরিয়ে খুন খারাপি করে আবার চলে এসছে। এরপরে দেখো মিঠুন চক্রবর্তী এবং তার মা আর তার এক বোন ছিল, তারা মিলে ধর্নায় বসে, প্রচুর লোকের সাপোর্ট পায়। তো তখন ভরত কল একটা অন্য প্ল্যান করে। সে বলে যে আমি নিজেকে মরে যাওয়ার, মানে নিজে মারা গেছি এরকম একটা প্ল্যান করবো, এবং অন্য একটা লুক নিয়ে আমি এখানে বেঁচে থাকবো। এবং সে সেটাই করে, অন্য একজনকে মেরে দেয়, নিজের ড্রেস ট্রেস পরিয়ে বলে যে ওই লোকটা মারা গেছে। এবং সেই খুনের পুরো দায় এসে পড়ে প্রথমে মিঠুন চক্রবর্তীর মায়ের ওপর। তখন মিঠুন চক্রবর্তী নিজে, তখন ছোটো ছিল মিঠুন চক্রবর্তী, সে নিজের মাথার ওপর সে দোষ টানে এবং ১৪ বছরের জন্য সে জেলে চলে যায়। ১৪ বছর যখন সে ফিরে আসে, তখন সে রিভেঞ্জগুলো প্ল্যান করে। তার বোন, যে ছোটো বোন ছিল, যে বেঁচে ছিল, সে ইন্সপেক্টর নীলার ক্যারেক্টারটা যে প্লে করেছিল উষশ্রী, সে পুলিশ ইন্সপেক্টর হয়। এবং মানে এই বোন এবং দাদার মধ্যে একটা অন্যরকম সম্পর্ক, কারণ দাদা এখানে কী করছে, খুন করে বেড়াচ্ছে, বোনকে তাকে ধরতে হবে, দাদাকে ধরতে হবে। বাড়িতে তারা ভাই বোন, দাদা বোনের মতন সম্পর্ক, কিন্তু বাইরে বেরোলে কিন্তু তারা কোথাও গিয়ে মানে একজন পুলিশ আর একজন ক্রিমিনাল। তো এই ব্যাপারটা এই সিনেমাটার মধ্যে আছে, দেখো কতগুলো লেয়ার। এরপরে রিভেঞ্জ নিতে নিতে সে ভরত কলকে আবার খুঁজে পাওয়া, এবং লাস্টে ক্লাইম্যাক্সে গিয়ে মানে কি বলবো, যে একবার তো মানে ভরত কলকে খুন করার জন্য মিঠুন চক্রবর্তীকে ১৪ বছরের জেল দেওয়া হয়েছে। তারপরে তো ভরত কলকে খুঁজে বার করে, চিনতে পেরে, আইডেন্টিফাই করে তাকে আবার মেরেছে। তার জন্য আদালত আরও ১৪ বছরের জেল দিচ্ছে। সেখানে মিঠুনের একটা লম্বা ডায়লগ আছে। তো অনেকগুলো লেয়ারিং কিন্তু এই সিনেমাটার মধ্যে আছে। তার একটা লাভ অ্যাঙ্গেল আছে রম্ভার সাথে। তো লাস্টে একদম ক্লাইম্যাক্সে গিয়ে এমন একটা সিন আছে না, যেখানে মিঠুন চক্রবর্তীর বিধবা মাকে গাছের মধ্যে বেঁধে রাখা হয় এবং ভরত কল পুরো হোলি দিয়ে, ওইটা মানে অন্য লেভেলের একটা সিন আর কি। এত রাগ উঠছিল ভরত কলের ওপর, কী বলবো, বিধবা মাকে গাছের মধ্যে বেঁধে রঙিন জল দিয়ে মাথায় কনের মুকুট পরিয়ে নিজে বরের মুকুট পরে তাকে সিঁদুর লাগাতে যাচ্ছিল। জাস্ট ভাবো। তো ডায়লগ এন.কে সলিল আছে, বুঝতেই পারছো, খুব মারকাটারি ডায়লগ তিনি লিখতেন। এখানে একদম একটা ডায়লগ খুব ফেমাস হয়েছিল, সাপের ছোবল এবং চিতার খাবল, যেখানে পড়বে ২.৫ কেজি মাংস তুলে নেবে। এবং মিঠুন চক্রবর্তী ফার্স্ট এন্ট্রি সিন থেকে এই ডায়লগটা যখন দেয়, মানে আমি মোবাইলে দেখতে মানে হাততালি দিচ্ছিলাম আর কি, এত ভালো লাগছিল। তো ডায়লগ সে সময় মিঠুনদার সিনেমাতে অ্যাকচুয়ালি ডায়লগ খুব ভালো হতো। সেটা ফাটাকাস্ট হোক, বারুদ হোক, বাঙালি বাবু হোক, সেই ধরনের সিনেমাতে। এবং এন.কে সলিল যতগুলো সিনেমার সাথে যুক্ত ছিলেন, খুব কিন্তু মানে একটা মাস অডিয়েন্সের জন্য একটা ডায়লগ থাকতো, ভারী ডায়লগ থাকতো, কিন্তু মজাও থাকতো সেটার মধ্যে। এবং মিঠুন চক্রবর্তী যেভাবে ডেলিভারি করতো, ডায়লগটা এখান থেকে ওখানে পৌঁছে যেত। সিনেমার গানগুলো ঠিকঠাক, অত মানে মনে রাখার মতন সেরকম কোনো গান নেই, স্টিল যেটুকুনি আছে শুনতে ভালো লাগে, ঠিকঠাক লাগে। কিন্তু এর যে ওভারঅল গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং ওয়েতে রাদার প্রেজেন্ট করা হয়েছে। ডিরেক্টর যিনি, রাইটার যারা ছিলেন, তারা খুব সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করেছে চিতা। তো
তো আমার তো খুব, খুব, খুব ভালো লাগে এবং মাঝে, মাঝে আমি পুরোনো সিনেমাগুলো দেখি। এই সিনেমাটা অ্যাকচুয়ালি আমাদেরই একজন ভাই অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিল এই সিনেমাটা নিয়ে কথা বলার জন্য। কিন্তু দেখবো, দেখবো করে দেখা হচ্ছিল না। কারণ অনেকদিন আগে দেখেছি তো গল্পটা ভুলে গেছিলাম। তো আবার ফ্রেশ দেখলাম, সমস্ত মেমোরিজ আবার তাজা হয়ে গেল। তারপরে এই ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা মিঠুন চক্রবর্তীর চিতা সিনেমাটা কে কতজন দেখেছো নিচে কমেন্ট করে অবশ্যই জানাও, এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক মাসের কথা একদম ভালো। তোমাদের কাছে যদি এরকম কোনো সিনেমা থাকে যেটা নিয়ে আমি কথা বলে তোমরা খুব খুশি হবে, বা যেটা নিয়ে আমি কথা বলি তোমরা চাও, সেটা নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।